নতুন সরকার আসার পর থেকেই একে একে দুর্নীতির আঁতুর ঘরগুলো ভাঙতে শুরু করেছে, যা আমাদের মতো সাধারণ নাগরিকদেরকে সত্যিই আনন্দ দিচ্ছে। দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ। আজ তার সমস্ত কিছুর বিচার আমরা দেখতে পাচ্ছি, সত্যের জয় এবং দুর্নীতির পরাজয়। তবে এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে WBCSC বা কলেজ সার্ভিস কমিশন দুর্নীতির আঁতুর ঘর হয়ে উঠেছে এই কয়েক বছরের মধ্যেই, যেখানে প্রায় 2-3 বছর অন্তর আমাদের নোটিফিকেশান আসে এবং সেই নোটিফিকেশান আসার পর ইন্টারভিউ থেকে নিয়োগ প্রক্রিয়া প্রত্যেকটি পরতে যেন দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। মেধা খুব সহজেই হেরে যায় এই দুর্নীতির কাছে। তো সব কিছু মিলিয়ে চুপ থাকলেও এবার কিন্তু আর কেউ চুপ নেই। প্রতিবাদ শুরু হয়ে গেছে, প্রতিরোধ শুরু হয়ে গেছে এবং এই সিএসসির দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছে কিছু বিষয়ের অ্যাসপিরেন্টসরা এবং সেই কেস গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে সিএসসি ঠিক কিভাবে দিনের পর দিন দুর্নীতির আখড়া হয়ে উঠেছে এবং এই সিএসসিকে ঠিক কোন কোন জায়গায় বদল আনতে হবে এবং কলকাতা হাইকোর্ট ঠিক কী বলল সবটা দেখব আজকের এই ভিডিওতে। তো বারবার বলছি, যারা যারা এই সিএসসির দুর্নীতি নিয়ে সরব তাদের প্রত্যেককে বলবো এই ভিডিওটাকে শেয়ার করতে। এত বেশি শেয়ার করো যাতে সরকারের কান পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি, বিশেষ করে আমাদের নতুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত, আগামী দিনের শিক্ষামন্ত্রীর কাছ পর্যন্ত, তথাকথিত যে নতুন সরকার তাদের কাছ পর্যন্ত, যাতে তারাও এই বিষয়টা নিয়ে সোচ্চার হয় এবং দ্রুততার সহিত পদক্ষেপ নেন। তো দেখতে পাচ্ছ একটি পেপার কাটিং, যেখানে বলা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনকে তথ্যসহ রিপোর্ট দাখিলের নির্দেশ হাইকোর্টের। জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টে কয়েকজন অ্যাসপিরেন্টস তারা কিন্তু মামলা দায়ের করেছে। কেন করেছে, কিসের জন্য করেছে? সবার আগে বলি, 2018 সালের সিএসসিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ আমরা শুনেছি। তো সেই দুর্নীতির পর বেশ কয়েকজন ছাত্রছাত্রী, বাংলা এবং ভূগোলের ছাত্রছাত্রী, তারা আরটিআই করেছিল তাদের নাম্বার সহ পুরো ব্রেকআপ জানার জন্যে। কিন্তু দীর্ঘদিন চলে গেলেও সেই আরটিআইয়ের কোনো সদুত্তর তারা আজও পর্যন্ত পায়নি। অবশেষে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্টে যখন বিচার শুরু হয় তারপরে যেটা বলা হয় সেটা অবশ্যই তোমাদেরকে বলবো, যেটা শুনলে তুমিও ভাববে এতদিনে একটা সদুত্তর পাওয়া গেল। এবং শুধু তাই নয়, দাগি তালিকায় নাম এখন কলেজের অধ্যাপক। আমরা এই গুঞ্জনটা শুনেছিলাম পুরনো সরকার থাকাকালীন, কি আপনাদের কোনো চিন্তা নেই, চাকরিতে ফিরিয়ে দেওয়া হবে। কিছু কিছু দাগি তো বলেছিল তাদেরকে অন্য চাকরির সরকার ব্যবস্থা করে দিতে হবে। এটা কি তারই ফলস্বরূপ আমি জানি না, তবে এরকম একটা নিউজ কিন্তু আমরা গতকাল দেখতে পেয়েছি। ঠিক আছে, যে দাগি তালিকায় নাম, এসএসসির দাগি তালিকায় নাম ছিল, ফাঁকা ওএমআর শিটে চাকরি পেয়েছিলেন, এখন তিনি বর্তমানে এসএসসির চাকরি ছেড়ে কলেজে চাকরি করছেন। বুঝতে পারছো তো আপগ্রেডেশনটা? আজকাল ফাঁকা খাতা দিয়েও কলেজে চাকরি পাওয়া যাচ্ছে। এটাই দুর্নীতি। গত 15 বছর ধরে এই অপশাসন আমরা দেখেছি। এবার রাম রাজত্বে সত্যের জয় হবে, সত্যের জয় হবে, সত্যের জয় হবে। তাহলে চলো এই কলকাতা হাইকোর্টের মামলাটা সম্পর্কে একটু আমরা শুনে নিই। ঠিক আছে, দেখো, দুর্নীতির আঁতুড়ঘর WBSSCর পর এবার WBCSC, আশা করছি অ্যাকশান হবে কয়েকদিনের মধ্যেই। ঠিক আছে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কলেজ সার্ভিস কমিশনকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর এই কারণেই 2018 সালের WBCSCতে হওয়া অনিয়মের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঠিক আছে, কি আছে সেই মামলায়, ঠিক কী কারণে মামলা হয়েছে?
দেখো 2018 সালে কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকা প্রকাশের পর বাংলা এবং ভূগোল বিষয়ের বহু চাকরি প্রার্থী RTI করেছিলেন। ঠিক আছে, দীর্ঘদিন ধরে কোনো উত্তর আসেনি। অবশেষে কলকাতা হাইকোর্টে কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আগামী 30শে জুলাইয়ের মধ্যে, আবারও বলছি, আগামী 30শে জুলাই ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে কমিশনকে রিপোর্ট দাখিল করতে বলেন। এই রিপোর্টটা ঠিক কীরকম হবে সেটাও কিন্তু তিনি বলে দিয়েছেন। ঠিক আছে, তো এই রিপোর্টে ঠিক কী কী উল্লেখ করতে বলা হয়েছে? মেধা তালিকায় যাদের নাম রয়েছে তাদের যোগ্যতা নির্ণায়ক খাতে কত নম্বর সেটা উল্লেখ করতে হবে, অর্থাৎ নাম্বারের যে ব্রেকআপ সেটাকে সঠিকভাবে উল্লেখ করতে হবে। এপিআই স্কোর, যেটা এখানে বলতে চাইছে, এপিআই স্কোর কিভাবে পেয়েছে, কোথায় পেয়েছে সেটা, পাশাপাশি ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে ঠিক কত নম্বর পেয়েছে সেটার উল্লেখ করতে হবে, অর্থাৎ কোন ক্ষেত্রে কত নম্বর হয়েছে তা উল্লেখ করতে হবে। দেখো, আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, সিএসসির ক্ষেত্রে কিন্তু নানান অনিয়ম বারবার এসছে। কি না, নিজের ছাত্রছাত্রীকে পাইয়ে দেওয়া, টাকা পয়সার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া, প্রচুর দুর্নীতি, পুরো প্যানেলের বিরুদ্ধে দুর্নীতি, পুরো কমিশনের বিরুদ্ধে দুর্নীতি আমরা বারবার শুনেছি, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হয়নি। এবার পালা, এবার তো অ্যাকশান হবে, অ্যাকশান নিতেই হবে। ইভেন এটাও শোনা গেছে পেন্সিল দিয়ে নাম্বার দেওয়া হতো, তারপর নিজেদের ইচ্ছা মতো নিজেদের পছন্দের ক্যান্ডিডেটের নাম্বার পাল্টিয়ে দেওয়া হতো একটা ইরেজার দিয়ে ঘষে। আচ্ছা, কারা কারা এই কষ্ট নিয়ে বেঁচে আছো? সিএসসি বা কলেজ সার্ভিস কমিশনে যোগ্যতার মেধার বিচার সত্যিকারের দীর্ঘদিন ধরে হচ্ছে না। এই কষ্ট যদি তোমারও থাকে প্লিজ একটা কমেন্ট করে যেও, প্লিজ। আজকে আর বুকে কষ্ট চেপে রাখার সময় নয়, এবার ওগরাতে হবে, বলতে হবে, প্রতিবাদ করতে হবে, কারণ এখন থেকে আর দুর্নীতির জয় হবে না, এখন থেকে সত্যের জয়, সততার জয়। এটা আর ওই মামাটির সরকার নয়, এটা রাম রাজত্বের সরকার। এবার সত্যের জয় হতেই হবে। অনেক আশা নিয়ে আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গের বুকে পরিবর্তন এনেছি, একটাই কারণে, দুর্নীতিকে রুখতে হবে, ভয়কে বন্ধ করতে হবে, ভরসা রাখতে হবে, নীতির প্রতিষ্ঠা করতে হবে, সত্যের জয় হবে। আশা করছি এবারের কলেজ সার্ভিস কমিশনে সেরকমই কিছু সদর্থক পদক্ষেপ আমরা দেখতে পাবো। এবার একটু বলার চেষ্টা করব, এতদিন ধরে কলেজ সার্ভিস কমিশন, হ্যাঁ, যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, আজকে বলতে কোনো ভয় নেই, তারাও শুনে রাখুন, আমরা সবই জানি, সবই বুঝি, কিন্তু তারপরেও রাজনৈতিক পরিস্থিতির কারণে মুখ খুলতে পারিনি, বলতে পারিনি, প্রতিবাদ করতে পারিনি। ঠিক কিভাবে দুর্নীতি হয়েছে দেখুন, এবার আপনারা করেছেন আর আমরা বলছি, একটু শুনে নিন। সব থেকে উচ্চতম পদ কি? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেখানে এপিআই স্কোর আর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ। ঠিক আছে, যেখানে ইন্টারভিউটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠত, অর্থাৎ স্বজন পোষণটা খুব ভালো করে করা যেত। নিজের ছাত্র গেলে যে প্রশ্ন শিখিয়ে এসছেন সেগুলোই ধরছেন একেবারে প্রিলিমিনারি লেভেলে, আর অন্য কেউ গেলে ব্যাকরণের ছাত্র তাকে সাহিত্যের প্রশ্ন করেছেন, সাহিত্যের ছাত্র তাকে দর্শনের প্রশ্ন করেছেন, দর্শনের ছাত্র তাকে ব্যাকরণের প্রশ্ন করেছেন। কি লজ্জা করছে না? কোথায় গিয়ে লোকাবেন? কোথায় গিয়ে মুখ লোকাবেন? আর কোনো জায়গা নেই, যেখানেই থাকুন টেনে বার করা হবে, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। যা করেছেন তার কড়াই গন্ডায় হিসাব হবে। দেখুন, সত্যের জয় হয়, একটু দেরিতে হয়, কিন্তু হয়। মিথ্যা ইমিডিয়েট জয় পায়, সত্য একটু দেরিতে জয় পায়। এবার সেই সময় চলে এসছে। আর কি হয়েছে? ইউজিসির নিয়ম মানাই হয়নি, ইউজিসির রুলস সবসময় ভায়োলেট করা হয়েছে। ঠিক আছে, এপিআই স্কোর গণনার ক্ষেত্রে দুর্নীতি। এপিআই স্কোর যখন গণনা করা হচ্ছে, স্কোর নিজের মতো বাড়িয়ে কমিয়ে একটা দেওয়া হচ্ছে, তার কোনো সিস্টেম নেই।
এই প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। যদি সত্যি সত্যি সিস্টেম থাকতো তাহলে কেন আপনারা শুধু লিস্টের সিলেক্টেড ক্যান্ডিডেটের নাম বার করতেন? আপনার এপিআই স্কোরে কত নাম্বার, ইন্টারভিউয়ে কত নাম্বার, ডেমনস্ট্রেশনে কত নাম্বার, সেই অনুযায়ী একটা লিস্ট বার করার প্রয়োজন ছিল। যারা শুনছেন একমত কিনা, ঠিক বলছি কিনা, প্লিজ প্রতিবাদ করার জন্য এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন, এটা রিকোয়েস্ট রইল। বহুদিনের ক্ষেত, বহুদিনের চাপা কষ্ট, বহু ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী যারা আজকে চাকরি পেত, আপনারা নিজে হাতে করে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবঙ্গের কলেজগুলোকে শেষ করে দিয়েছেন, বেসরকারি কলেজগুলোকে বাড়তে সাহায্য করেছেন, যাতে গরিব ছাত্রছাত্রীগুলো আর পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত হয়। কলেজে গিয়ে রাজনীতি হয়েছে, ইউনিয়ন রুমেই কলেজ চলছে। এভাবে কলেজ চলে না। আর নিয়োগের ক্ষেত্রে পরতে পরতে দুর্নীতি করেছেন, অ্যাসপিরেন্টসদের পয়সায় ঘুরতে গেছেন। সব জানি আমি, সব কিছুই কান পাতলেই শোনা যায়। কেন কেউ এতদিন কিছু বলেনি জানেন? কারণ চাপা ভয়। কিন্তু এবার বাংলার মানুষ ভয়কে জয় করেছে। পিএইচডিতে চান্স পাচ্ছে, সেখানেও পয়সা। হয় পয়সা দাও, না হলে তেল দাও। মেয়েদের ক্ষেত্রে বলতে খারাপ লাগছে, শরীর পর্যন্ত দিতে হয়েছে। হ্যাঁ, এমনই অভিযোগ আমরা শুনেছি। অনেক কষ্ট ভেতরে, অনেক যন্ত্রণা। কত মেয়ে, কত মেধাবী মেয়ে যে আজকে অধ্যাপিকা হতে পারতো, কিন্তু শুধুমাত্র এই নোংরামি দেখে সে গড্ডালিকা প্রবাহে আজ শুধু রান্নাঘরেই নিজের জীবনটাকে রেখে দিয়েছে। আজকে শুধু বাচ্চার দুধ আর প্যাম্পার্স, পটি পরিষ্কার করতেই তার জীবন চলে যাচ্ছে। তাকে আর কলেজে গিয়ে সে পড়ানোর স্বপ্ন দেখছে না। কত ছেলে নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র পয়সা ইনকামের জন্যে চলে গেছে অন্য কোনো রাজ্যে। আর কিছু সুবিধাবাদী মানুষ যারা ডিগ্রি থাকার পরেও পার্টির রং লাগিয়ে তারা নানান দুষ্কর্ম করে গেছে। আমার কাছেও অফার এসছিল, অমিতদা পিএইচডি করবার কেউ আছে নাকি? এত টাকা দিলে হয়ে যাবে, তুমি দেখো তোমাকেও কিছু দেব। ইয়েস ইয়েস, এটাই এসছে অফার। অমিতদা কলেজ সার্ভিস কমিশন নিয়ে কি ভাবছো? আমাকে বলতে পারো, আমার কাছে কিন্তু আছে, তুমি চাইলেই চাকরিটা পেয়ে যাবে, দরকার নেই। সৎ পথে খেটে খাবো, অসৎ পথে আমি রাজভোগ খাবো না, সৎ পথে নুন ভাত খাবো। আর কোথায় কোথায় দুর্নীতি? ইন্টারভিউ, ডোমেন নলেজ, টিচিং স্কিল, এই যে ভাগ আছে, এখানে 40 নাম্বার রাখা হয়েছে, ঠিক আছে? এবং তাতেও ভুরি ভুরি অনিয়ম। ইউজিসি বহুদিন আগে এই নাম্বারকে অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও আমাদের কলেজ সার্ভিস কমিশন কোন নীতিতে চলে ভগবান জানে। ফাইনাল মেরিট লিস্ট কিভাবে তৈরি হচ্ছে তা পুরোপুরি পরিষ্কার নয়, স্পষ্টতা নেই। 2012-2015 সালেও সঠিকভাবে দেওয়া হয়েছিল। 2015 সাল 12 সাল মানে কিন্তু এই সরকারের আমল, কিন্তু তারপর থেকেই সব শেষ। 2016 সালে সিএসসি বেরিয়েছিল, 2018-তে বেরিয়েছিল, 2021-এ বেরিয়েছিল, ঠিক আছে? 2016-তে একটু বেশি সিট থাকলেও 18 আর 21-এর কথা তো আমি বললামই না। এবং সেখানে যা হয়েছে আমার সত্যি কষ্ট হচ্ছে। আমি এরকম একজনকে জানি যে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিল। ইয়াস, তার ঘরে বসে সে বলছে আমার ইন্টারভিউ আমি কিছু বলতেই পারিনি ঠিক করে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেই ছেলেটি প্রথম 3 জনের মধ্যে এসছে ইন্টারভিউয়ের লিস্টে, এবং সে আজকে চাকরি করছে। ইয়াস, সবাইকে কিছু দিতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। গত 15 বছর শুধু কম্প্রোমাইজই করে গেছে কারা? আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীরা।
আর আপনাদের মতো বর্বররা নিয়মিত এটাকে শেষ করেছেন। ঠিক আছে, বিজ্ঞপ্তি প্রকাশ হলেও শূন্যপদ কত তা কখনো জানানো হয় না। আমি যে লড়াইটা করব সেই লড়াইয়ে কতগুলো সিট আছে, আজকে দেখুন এসএসসি বেরিয়েছে বলে দিয়েছে যে 32,000 সিট আছে। আজকে গ্রুপ সিটি বেরিয়েছে বলে দিয়েছে যে 15,000 সিট আছে। আজকে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বেরিয়েছে বলেছে 6,500 সিট আছে। কোনটার জন্যে কতজন বলে দেওয়া হয়, কিন্তু একমাত্র সিএসসি বিশাল ব্যাপার না, অধ্যাপক নিয়োগ, সেখানে একবারও জানানো হয় না যে ইতিহাসের কটা সিট আছে, বাংলার কটা সিট আছে, সংস্কৃতের কটা সিট আছে, জিওগ্রাফির কটা সিট আছে। অথচ ফিজ নেওয়ার সময় 1200 টাকা 1500 টাকা শুধু অ্যাপ্লিকেশন ফিস। তারপরেও ওয়েবসাইট ঠিক করে চলে না, তারপরেও পেমেন্ট করতে যাবে বারবার পেমেন্ট ফেল হবে। একজনকে 3বার পেমেন্ট করে দিয়েছে, পেমেন্ট 3বার টাকা কেটে নিয়েছে, কিন্তু তার পেমেন্ট সাকসেসফুল হলো না, 4বারের বার হলো, কিন্তু বাকি 3বার যে টাকাটা এক্সট্রা গেল সেটা রিফান্ডও হয় না। আমার সাথেই হয়েছে, আমিই নিজে করেছিলাম 2008 সম্ভবত 2015 বা 16 সালের যেটা সিএসসি, 2বার না 3বার টাকা পেমেন্ট করেছে, টাকা কিন্তু রিফান্ড আসে। ঠিক আছে, তো এই তো পরিস্থিতি, এগুলো করে রেখে মানে পুরো হেগে রেখে দিয়েছে। শুনতে খারাপ লাগলেও এটা ফ্যাক্ট। ঠিক আছে, তো এই দুর্নীতিগুলো নানানভাবে হয়ে চলেছে। তো এবার আমাদের দাবিটা আমি স্পষ্টভাবে রাখতে চাই, এবং আপনারাও যদি আমার দাবির সাথে সহমত হন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে জানাবেন যে হ্যাঁ স্যার আপনার সাথে সহমত। আর অবশ্যই এই ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করে দেবেন। এটা প্রত্যেকটা কলেজ সার্ভিস কমিশনের যারা অ্যাসপিরেন্টস তাদের দায়িত্ব। যা হয়ে গেছে সেটার তো বিচার হবে, বিচার করতেই হবে। পাশাপাশি 2016 যে 26-এর যে ফর্ম ফিল আপ চলছে সেই সিএসসি যেন স্বচ্ছতার সাথে হয়। আমাদের এই আবেদন, আমাদের এই আর্জি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমাদের থাকবে, মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের কাছে আমাদের থাকবে, এবং এই ভিডিও থেকেই আমরা সেই আবেদন রাখতে চাইছি। তো ছাত্রছাত্রীদের তরফ থেকে আমরা যেটা পেয়েছি সেটা কি, বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে শূন্যপদ প্রকাশ করতে হবে। যদি আমার সাথে একমত থাকেন প্লিজ লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন হ্যাঁ স্যার। মোট শূন্যপদ নয়, বরং বিষয় অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ দিতে হবে। ওই যে মোট লিখে দিল, কেউ লিখছে না ওই 500-600 হবে, হঠাৎ করেই কর্মসংস্থান বা কর্মক্ষেত্রতে দেখা গেল 1000টা অধ্যাপক নিয়োগ হতে চলেছে, কেউ বললো না 1500 নিয়োগ হতে চলেছে। না, এই সব আমরা শুনতে চাই না। অফিসিয়াল ওয়েবসাইটে মোট শূন্যপদের সাথে সাথে বিষয় অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ কী আছে সেটা আপনাকে দিতে হবে। কোন কলেজে শূন্যপদ আছে সেটা আপনি পরে দেবেন, সেটা দরকার নেই। কিন্তু যে বাংলাতে টোটাল আমার 100 সিট আছে, ঠিক আছে, সেখানে জেনারেল 70টা, এসসি এতটা, ওবিসি এতটা, এসটি এতটা, এই ক্ল্যারিফিকেশনটা দিতে হবে। ইউজিসির নিয়ম মেনে সম্পূর্ণভাবে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। ইউজিসি যে রুলটা বলছে, যেখানে ইন্টারভিউয়ের গুরুত্ব অনেক কম, ঠিক আছে, সেই রুলস মেনে আপনাকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং ইউজিসির রুলে যদি আমরা দেখি সেখানে কিন্তু ইন্টারভিউ আছে, কিন্তু তার ওয়েটেজটা অনেক কম। তো এখানেও সেইটা কার্যকর করতে হবে। স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করতে হবে। ওই শুধু রোল নাম্বার আর নাম না, এসব আর চলবে না, ওসব দিলে হবে না। আমার ঘরের ছেলে আমি দিয়েছি, ও আমার ঝান্ডা ধরেছে, আমি কি ওকে চাকরিটা দেবো না? এসব দিন শেষ। চাকরির জন্যে টাকা মাটি বা ওই দুর্নীতি নয়, চাকরির জন্য একটাই জিনিস দরকার, মেধা। এবং যখন সেটা কলেজের চাকরি, অধ্যাপনার চাকরি, শিক্ষকতার চাকরি, সো সেটা আপনাকে অ্যাসিওর করতে হবে। মেধা তালিকার মধ্যে এই যে সে কত পেল, ইন্টারভিউয়ে কত, সে এপিআই স্কোর কত পেল, সমস্ত কিছু একদম দিয়ে দিতে হবে পরিষ্কার করে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে, ঠিক আছে। ওই একটা সিএসসি বার করলাম, তারপর আবার 5 বছর পর 21-এর পরে 26-এ এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা করলে চলবে না, আর ভোটের নামে টোপ দিলে চলবে না, ঠিক আছে। আর প্রতিটা ইন্টারভিউ রেকর্ড রাখতে হবে।
কারণ ইন্টারভিউয়ে কম ওয়েটেজ থাকলেও সেখানে কিন্তু জালিয়াতির সম্ভাবনা থাকে, ওটা একটা ফ্রি হ্যান্ড নাম্বার, ঠিক আছে? তাই প্রত্যেকটা ইন্টারভিউয়ের রেকর্ড রাখতে হবে এবং সেই রেকর্ডকে সংরক্ষণ করে রাখতে হবে, যাতে পরবর্তীকালে কোনো প্রকার অভিযোগ আসলে সেটা অন্তত একটা জায়গা থাকে যে সেটাকে একবার রিভিউ করবার। বোঝাতে পারছি? তো আপাতত আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো কলেজ সার্ভিস কমিশনের মানা উচিত আগামী দিনে স্বচ্ছ নিয়োগের স্বার্থে। আমাদের প্রত্যেকের আর্জি আবদার থাকলো নতুন সরকারের কাছে, যাতে মেধাবীরা সত্যি সত্যিই তাদের সম্মানটুকু ফিরে পায়, অন্তত কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে। তোমার যদি এই দাবিগুলোকে মনে হয় হ্যাঁ স্যার এগুলো আমাদেরও দাবি, তাহলে অবশ্যই লিখবে স্যার হ্যাঁ আপনার সমস্ত দাবিকে আমরা সমর্থন করছি। যদি মনে হয় যে না স্যার আপনার সমস্ত দাবি ঠিক নয়, সেটাও জানাবে। যদি এগুলোর বাইরেও তোমার কিছু বলার থাকে, সেটাও অবশ্যই তুমি লিখে জানাবে, ঠিক আছে? এটা আমি অন্তত তোমাদের কাছ থেকে আশা করব। তো এবার যারা কলেজ সার্ভিস কমিশনের জন্যে প্রস্তুতি নিচ্ছ, আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা গাইডেন্স হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। তুমি যদি সেই গ্রুপের লিঙ্ক চাও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে তুমি তোমার সাবজেক্ট লিখে আমাকে কমেন্ট করবে। আমি সেই সাবজেক্টের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তুমি জয়েন করে যাবে। আমরা কিন্তু সিএসসির জন্যে তোমাদের গাইডেন্স দিতে চলেছি, কারণ এবারে সিএসসি আশা করছি স্বচ্ছতার সাথে হবে, দুর্নীতি মুক্তভাবে হবে। সো যারা যারা মনে করছো যে এই সিএসসির আমাদের প্রস্তুতিতে বিএসএসসিআই বা অমিত স্যার আমাদেরকে গাইড করুন, তারা প্লিজ প্লে স্টোর থেকে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটাকে ডাউনলোড করে রেখো। আমরা খুব শীঘ্রই ফ্রি কোর্সের মধ্যে তোমাদের গাইডেন্সের জন্য কিছু জিনিসপত্র দেব, ঠিক আছে? তখন অবশ্যই এই অ্যাপটা তোমার ফোনে থাকাটা জরুরি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। বারবার বলছি এই ভিডিওটাকে একটু এত বেশি শেয়ার করো যাতে যাদের কান পর্যন্ত পৌঁছানো দরকার, যাদের কাছে বার্তাগুলো পৌঁছলে যারা সত্যি সত্যিই কিছু করতে পারবে, তাদের কান পর্যন্ত পৌঁছে দিতে পারি। সোশ্যাল মিডিয়ার এতটাই পাওয়ার, সোশ্যাল মিডিয়া সেটা পারে যদি তোমরা একটু চাও। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।